সংসদ বা পার্লামেন্ট আর এর বিভিন্ন বডি অর্থাৎ রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা এবং এই লোকসভা বা রাজ্যসভার যে মেম্বার মানে এমপি এদের সম্পর্কে কিছু বিষয় এর আগে বলেছিলাম। এরপর আরো কিছু বিষয় আছে। তাহলে সংসদ বা পার্লামেন্ট কি? এটা আসলে একটা বিল্ডিং এর নাম। আমাদের যেমন বিভিন্ন সেক্টরের বিভিন্ন কর্মচারীদের কাজ করার জন্য একটা নির্দিষ্ট অফিস থাকে, সেখানে গিয়ে কাজ করতে হয়, ঠিক সেই রকমই দেশে এই যে 790 জন এমপি রয়েছেন রাজ্যসভা লোকসভা মিলিয়ে, এদের কাজ করার মেইন অফিসই হলো সংসদ বা পার্লামেন্ট। তো ভারতবর্ষের সংসদ ভবন হলো দিল্লিতে, আর ভারতবর্ষের সমস্ত রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই 790 জন এমপি হয়। যেমন পশ্চিমবঙ্গ থেকে লোকসভার এমপি হলো 42 জন। এখন এই এমপিদের যেহেতু মেইন অফিস দিল্লিতে, সেই হিসাবে এই এমপিদের দিল্লিতে থেকে কাজ করাটা উচিত, কিন্তু তার পাশাপাশি তারা জনগণের প্রতিনিধি, অর্থাৎ তাদের জনগণের সেবার কাজেও নিযুক্ত থাকতে হয়। ফলে সারা বছর তারা দিল্লিতে থেকে কাজ করতে পারে না। এই জন্যই বছরে 3বার তাদেরকে দিল্লিতে গিয়ে কাজ করতে হয়, আর বাকি টাইমটা এমপিরা নিজেদের এলাকায় থেকে বিভিন্ন কাজকর্ম করেন। এই দিল্লিতে গিয়ে কাজ করাকেই বলা হয় অধিবেশন। তো দিল্লিতে এই অধিবেশন হয় 3বার, বছরে 3টে অধিবেশন হয়। অধিবেশনের ইংরেজি নাম হলো সেশন। 3টে সেশন কি কি? বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন। বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন। বাজেট সেশন চলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 4 মাস ধরে বাজেট সেশন চলে। মানে এই 4 মাস এই এমপিরা দিল্লিতে থাকে। তারপর আবার 1 মাস গ্যাপ দিয়ে জুলাই আর আগস্ট এই 2 মাস ধরে চলে মনসুন সেশন, আর লাস্ট নভেম্বর ডিসেম্বর মাস ধরে চলে উইন্টার সেশন। এই 3টে সেশনের ভেতর সব থেকে বড় সেশন মানে অনেকটা টাইম ধরে চলে বাজেট সেশন, আর সব থেকে কম টাইম ধরে চলে হলো উইন্টার সেশন। এটা নভেম্বরের লাস্টের দিকে শুরু হয় আর ডিসেম্বরের ফার্স্টের দিকেই শেষ হয়ে যায়। এমপিরা নিজেদের এলাকাতে নিজেদের কাজ করতে থাকে। যখন এই অধিবেশনের টাইম হয় তখন রাষ্ট্রপতি তাদেরকে আহ্বান করে। তো রাষ্ট্রপতি অধিবেশনে আসার জন্য এমপিদের ইনভাইট পাঠাবে, আর অধিবেশন হয়ে গেলে মানে সভার কাজ হয়ে গেলে তাদেরকে আবার তাদের এলাকায় ফেরত পাঠানোর জন্য রিলিজ দেবে। এই দুটো কথাই আমাদের 85 নম্বর ধারাতে বলা আছে। 85 নম্বর ধারাতে দুটো জিনিস বলা আছে। একটা হলো অধিবেশনে এমপিদের ডাকা, আর অধিবেশন হয়ে গেলে এমপিদের ফেরত পাঠানো। এই দুটো কাজ করবে রাষ্ট্রপতি, এবং এই অধিবেশন চলাকালীন যদি অধিবেশনকে স্থগিত করতে হয় মানে মাঝখানে পজ করে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে লোকসভার ক্ষেত্রে করবে স্পিকার, আর রাজ্যসভার ক্ষেত্রে করবে চেয়ারম্যান। এবার এই যে সেশন, বাজেট সেশন শেষ হয় মে মাসে, মনসুন সেশন শুরু হয় জুলাই মাসে। তার মানে মাঝখানে কি 1 মাসের গ্যাপ। মাঝখানে জুন মাস হলো 1 মাসের গ্যাপ। দেশে কখনো কখনো এমন পরিস্থিতি হয় যে এই মনসুন সেশনটাকে জুলাইতে না করে হয়তো সেপ্টেম্বরে করতে হলো, বা এই উইন্টার সেশনকে নভেম্বরে না করে ডিসেম্বরে করতে হলো। এই রকম যদি সেশনের ডিলে হয়ে যায়, তার মানে একটা সেশন থেকে অন্য সেশনের ভিতর একটা গ্যাপ থেকে যায়। এই গ্যাপটা ম্যাক্সিমাম হতে পারে 6 মাস। ম্যাক্সিমাম 6 মাস গ্যাপ রাখা যায়। মানে ধরলাম যে বাজেট সেশন মে মাসে শেষ হলো, তাহলে নেক্সট যে মনসুন সেশন সেটা আমাকে যে করে হোক এই মে মাসের পরে 6 মাস মানে নভেম্বর মাসের ভেতরে আমাকে এই মনসুন সেশনটা করতেই হবে। এই রকমটাই এই সংবিধানে বলা আছে যে দুটো সেশনের ভেতর ম্যাক্সিমাম গ্যাপ হতে পারে 6 মাস। এবারে আসি 86 নম্বর ধারা। 86 নম্বর ধারাতে বলা আছে যে অধিবেশন শুরু হওয়ার সময় রাষ্ট্রপতি সংসদদের ডাকবেন, এবং যে কোনো অধিবেশনে মানে রাজ্যসভার সদনে বা লোকসভা সদনে বা দুজনকে একসাথে নিয়ে সংযুক্ত সেশনে মানে জয়েন্ট সেশনে নিজের ভাষণ দিতে পারেন, মানে নিজের কথা বলতে পারেন, নিজের মতন করে যা খুশি তাই বলতে পারেন। সেই কথাই এই 86 নম্বর ধারাতে বলা আছে যে যে কোনো অধিবেশনে নিজের ভাষণ দিতে পারেন। এরপর আছে 87 নম্বর ধারা। 87 নম্বর ধারাতে বলা আছে যে রাষ্ট্রপতি স্পেশাল দুটো মিটিং ডাকতে পারে, যেটাকে বলা হয় বিশেষ অধিবেশন। সেই দুটো কখন কখন? বছরে আমাদের 3টে সেশন হয়, বাজেট সেশন, মনসুন সেশন, উইন্টার সেশন। তাহলে প্রথম সেশন কোনটা? বাজেট সেশন। বাজেট সেশন শুরু হওয়ার ফার্স্ট যে মিটিং, সবাই যে একসাথে আসবে, সেই মিটিংটাতে প্রথম ভাষণ দেবে রাষ্ট্রপতি। বাজেট সেশন শুরু হওয়ার প্রথম ভাষণ দেবে রাষ্ট্রপতি। এটা রাষ্ট্রপতির বিশেষ অধিবেশনের ভিতর পড়ে। আর এই বিশেষ অধিবেশনে এই যে বাজেট সেশনে প্রথম ভাষণ দেবে, সেক্ষেত্রে লোকসভা আর রাজ্যসভা একসাথে মিশিয়ে মানে জয়েন্ট সেশন হবে, যুক্ত অধিবেশন হবে। আর একটা স্পেশাল ভাষণ কখন দেবে? যখন নতুন লোকসভা তৈরি হবে। কোনো একটা লোকসভার এমপিদের 5 বছরের কার্যকাল শেষ হয়ে গেল, আবার যখন ইলেকশন হয়ে নতুন যে ওই 545 জন এমপি আসবেন, তাদের কাজ শুরু হওয়ার আগে প্রথম ওয়েলকাম করা, তাদেরকে নতুন একটা ভাষণ দেওয়া, সেই কাজটাও করবে রাষ্ট্রপতি। ওই জন্য লেখা আছে নতুন লোকসভা যখন শুরু হবে আবার, তখন
ফার্স্ট ভাষণ দেবে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতির এই দুটো বিশেষ অধিবেশন আছে, বছরের একদম ফার্স্ট মিটিং আর লোকসভা গঠন হলে তার ফার্স্ট মিটিং, এই দুটো করবে রাষ্ট্রপতি। আর বাকি তো যে কোনো অধিবেশনে নিজের কথা বলতেই পারে। এরপর এই 88 নম্বর ধারাতে বলা আছে যে এমপিরা যারা রয়েছে, মানে লোকসভার এমপি, রাজ্যসভার এমপি বা বিভিন্ন যে মন্ত্রী থাকে, এর পাশাপাশি অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোনাল অ্যান্ড অডিট জেনারেল মানে ক্যাগ, এরা কোথায় বসে, সংসদ ভবনের কোথায় এরা বসে, তাদের বসার জায়গা, সেই কথাই এই 88 নম্বর ধারাতে বলা আছে। এখানে বলা আছে যে রাজ্যসভার এমপিরা রাজ্যসভাতে বসে তাদের কাজ করে, আর লোকসভার এমপিরা লোকসভাতে বসে তাদের কাজ করে। মানে ওই যে সভাতে বিভিন্ন আইন তৈরি নিয়ে যে বিভিন্ন ডিসকাশন, তার কি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে যে মিটিং, সেই সমস্ত মিটিং এর জন্য লোকসভার এমপিরা লোকসভাতে বসে কাজ করবে, আর রাজ্যসভার এমপিরা রাজ্যসভাতে বসেই তাদের বিভিন্ন ডিসিশন নেবে। এর পাশাপাশি মন্ত্রী যারা হয়, মন্ত্রী রাজ্যসভা থেকেও হতে পারে, মন্ত্রী লোকসভা থেকেও হতে পারে, কিন্তু যখন মন্ত্রীদের নিয়ে মিটিং হবে বা মন্ত্রীদের যে স্পেসিফিক কাজটুকু, সেই মন্ত্রীদের স্পেসিফিক কাজটা হবে লোকসভাতে বসে, লোকসভার ঘরে বসে মন্ত্রীদের যে কাজ, সেই কাজটা হবে। তাহলে ভোট দেয়া বা অন্য কোনো ডিসকাশন, সেই সমস্ত কাজ প্রত্যেক এমপিরা তাদের নিজেদের লোকসভা বা রাজ্যসভাতে বসে করে, কিন্তু মন্ত্রীরা যখন একসাথে বসে কাজ করবে, তখন সে রাজ্যসভার হোক বা লোকসভার হোক, সেটা লোকসভাতে বসেই সেই কাজ করতে হবে। সেই কথাই এই 88 নম্বর ধারাতে বলা আছে। আর এর পাশাপাশি বলা আছে যে এই অ্যাটর্নি জেনারেল আর ক্যাগ, অ্যাটর্নি জেনারেল হলো এক কথায় সরকারের উকিল, আর ক্যাগ হলো যে সরকারের হিসাবকর্তা, সরকার কোথায় কি খরচা করছে, সরকারের কি আয় হচ্ছে, এইসব হিসাব নিকাশ রাখে হলো এই ক্যাগ। তো এই অ্যাটর্নি জেনারেল আর কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল, এই দুজন লোকসভা বা রাজ্যসভা যেখানে খুশি বসতে পারে, যেখানে তাদের মন চাইবে সেখানেই তারা বসতে পারে, কিন্তু এরা কখনো কোনো বিল বা কোনো আইনে ভোট দিতে পারে না। এজি আর সিএজি এরা কখনো কোনো কিছুতে ভোট দিতে পারে না, এরা শুধু বসে বিভিন্ন ডিসকাশন করতে পারে বা তাদের মতামত দিতে পারে, এই কাজগুলো এরা দুজন করতে পারে। এই হলো 88 নম্বর ধারা। এরপর 89 থেকে 92 নম্বর ধারা পর্যন্ত রাজ্যসভার চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান সম্পর্কে কিছু বিষয় বলা রয়েছে। ঠিক একইভাবে 93 থেকে 96 ধারা পর্যন্ত স্পিকার আর ডেপুটি স্পিকার সম্পর্কে কিছু বিষয় বলা রয়েছে। তো সেগুলো কি এক এক করে দেখি। 89 নম্বর ধারাতে বলা রয়েছে যে রাজ্যসভার হেডকে বলা হবে চেয়ারম্যান এবং তার নিচের পদ হবে ডেপুটি চেয়ারম্যান। তার মানে রাজ্যসভার হেডে দুজন থাকবে, চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান। এর আগে আমরা দেখেছি যে রাজ্যসভার চেয়ারম্যান তার ক্ষমতা বলে উপরাষ্ট্রপতি থাকেন, প্রেসিডেন্ট তার নিচে থেকে ভাইস প্রেসিডেন্ট, এই ভাইস প্রেসিডেন্টই ক্ষমতা বলে কে হয়, রাজ্যসভার চেয়ারম্যান। আর এই চেয়ারম্যানের নিচে আবার কে থাকে, ডেপুটি চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান। তো এই দুটো কথাই লেখা আছে যে রাজ্যসভার যে অধ্যক্ষ তিনি হবেন চেয়ারম্যান আর তার নিচে থাকবে ভাইস চেয়ারম্যান। এই কথাটাই এই 89 নম্বর ধারাতে বলা আছে। এটাতে আরো বলা আছে যে রাজ্যসভার চেয়ারম্যান বা ভাইস প্রেসিডেন্টের তো ইলেকশন হয়, আর ভাইস চেয়ারম্যান মানে রাজ্যসভার যে ভাইস চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান যে হবে, তিনি হলেন এই যে রাজ্যসভার যত মেম্বার আছে মানে টোটাল 245 জন, সেই 245 জনের ভেতর যে কোনো একজন, 245 জনের ভেতর সবাই মিলে যাকে সিলেক্ট করে দেবে তিনিই হবেন ভাইস চেয়ারম্যান। সবাই মিলে যাকে সিলেক্ট করে দেবে সেই হবে ভাইস চেয়ারম্যান। এই 89 নম্বর ধারাতে আরো বলা আছে যে চেয়ারম্যানের এই সিটটা যখন ফাঁকা হয়ে যাবে, তখন ভাইস চেয়ারম্যান এই চেয়ারম্যানের সিটে বসবে, ভাইস চেয়ারম্যান এই চেয়ারম্যানের সিটে বসবে। এটাই এই 89 নম্বর ধারাতে বলা আছে। এখন ভাইস চেয়ারম্যান যদি চেয়ারম্যানের সিটে বসে, তাহলে ভাইস চেয়ারম্যানের সিটটাও তো ফাঁকা হয়ে যাবে। এবার ভাইস চেয়ারম্যানের সিট যখন ফাঁকা হবে, ভাইস চেয়ারম্যানের সিট যখন ফাঁকা হবে, তখন এই সিটটা ফিল আপ করবে হলো রাজ্যসভার আর যারা মেম্বাররা আছে, রাজ্যসভার যে মেম্বাররা আছে মানে 245 জন, তাদের ভেতর সিনিয়র মোস্ট 6 জন, সিনিয়র মোস্ট যে 6 জন থাকবে, সেই 6 জনের যে কোনো একজনকে, সেই 6 জনের যে কোনো একজনকে এই ভাইস চেয়ারম্যান পদে বসানো হবে। রাজ্যসভার সিনিয়র যে 6 জন মেম্বার, তাদের ভেতর যে কোনো একজনকে এই ভাইস চেয়ারম্যান পদে বসাতে হবে। যখন এই ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের জায়গায় বসবে, মানে ভাইস চেয়ারম্যান সিটটা ফাঁকা থাকবে। এই যে ভাইস চেয়ারম্যানের সিট ফাঁকা হলে 6 জনের ভেতর যে কোনো একজন গিয়ে বসবে, এই কথাই আমাদের 90 নম্বর ধারাতে বলা আছে। এই কথাই 90 নম্বর ধারাতে বলা আছে। এরপর 91 নম্বর ধারা।
91 নম্বর ধারাতে এই যে ভাইস চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান তার যে বিভিন্ন ক্ষমতা, সেই ক্ষমতাগুলোর কথা বলা আছে। 91 নম্বরে ডেপুটি চেয়ারম্যানের বিভিন্ন ক্ষমতার কথা, আর 92 নম্বর ধারাতে এই ডেপুটি চেয়ারম্যান যদি কোনো বাজে কাজ করেন বা কোনো খারাপ আচরণ করেন তাহলে তাকে কি করে তার পদ থেকে সরিয়ে দেওয়া যায়, মানে তার অপসারণ পদ্ধতি, সেই কথাই 92 নম্বর ধারাতে বলা আছে। তাহলে 91 নম্বর ধারাতে ডেপুটি চেয়ারম্যানের ক্ষমতা আর 92 নম্বর ধারাতে ডেপুটি চেয়ারম্যানের অপসারণের ব্যাপারে বলা রয়েছে। এই 89 থেকে 92 নম্বর ধারা পর্যন্ত যেমন রাজ্যসভার চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যানের সম্পর্কে বলা রয়েছে, ঠিক একইভাবে 93 থেকে 96 নম্বর ধারা পর্যন্ত লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকার সম্পর্কে বলা রয়েছে। 93 নম্বর ধারাতে বলা রয়েছে যে ভারতের যে লোকসভার সদন হবে সেই লোকসভার সদনের যে হেড তাকে বলা হবে স্পিকার, আর এই স্পিকারের পদ যদি কখনো ফাঁকা হয়ে যায় তখন সেই পদে বসবে হলো ডেপুটি স্পিকার। এরপর 94 নম্বর ধারাতে বলা আছে যে ডেপুটি স্পিকার পদও যদি ফাঁকা হয়ে যায়, ডেপুটি স্পিকার যখন স্পিকারের পদে বসলো তখন ডেপুটি স্পিকার সিটটা তো ফাঁকা হয়ে যাবে, তখন সেই সিট ফিল আপ করবে কে? সেই সিট ফিল আপ হবে লোকসভার বাকি যে মেম্বাররা রয়েছে তাদের ভেতর সিনিয়র মোস্ট 6 জন, তাদের ভেতর যে কোনো একজন, সেটাই এই 94-তে বলা আছে। এরপর 95-তে ডেপুটি স্পিকারের ক্ষমতা আর 96-তে ডেপুটি স্পিকারকে কিভাবে অপসারণ করা যায় সেই পদ্ধতির কথা উল্লেখ রয়েছে। এরপর আছে 97 নম্বর ধারা। 97 নম্বর ধারাতে এই যে স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এদের যে বিভিন্ন বেতন, তার সাথে সাথে তারা যে ভাতা পায় সেই সমস্ত বেতন ও ভাতা, এই বিভিন্ন বিষয়ে আলোচনা করা আছে। 98 নম্বর ধারাতে জেনারেল সেক্রেটারিয়েট মানে সচিবালয়, এই বিষয়ে উল্লেখ করা আছে। এরপরে আছে 99 নম্বর ধারা। 99 নম্বর ধারাতে এই যে বিভিন্ন এমপি, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই যে বিভিন্ন পদে যারা রয়েছে তাদের শপথের কথা 99 নম্বর ধারাতে বলা আছে। এরপর 100 নম্বর ধারা। 100 নম্বর ধারাতে বলা আছে কোরাম কন্ডিশনের কথা আর স্পিকারের স্পেশাল ভোট দেওয়ার কথা। তো প্রথমে থেকে কোরাম কন্ডিশনটা কি? অধিবেশন হলো আসলে সবাই মিলে একটা আলোচনা বা মিটিং করা। তো এই সবাই মিলে মিটিং করতে গেলে 545 জনকেই যে সভাতে প্রেজেন্ট থাকতে হবে সেরকম না, কিছু এমপি তাদের পার্সোনাল প্রবলেমের জন্য সভাতে উপস্থিত নাও থাকতে পারে। কোরাম মানে হলো টোটাল সিটের 10%। টোটাল সিটের 10% হচ্ছে 55 জন, লোকসভাতে 55 জন। তো 55 জনের কম যদি সভাতে উপস্থিত থাকে তাহলে সেই সভার কাজ করা যায় না, মানে মিটিং এর কাজ করা যায় না। ওই জন্যই বলা আছে যে লোকসভার ক্ষেত্রে কোরাম কন্ডিশন 55, এর কম যদি সদস্য সভাতে থাকে তাহলে সবার কাজ শুরু করা যাবে না। ঠিক একইভাবে রাজ্যসভার ক্ষেত্রে কোরাম কন্ডিশনও 10%, মানে 245-এর 10% 24.5 মানে 25 জন। মিনিমাম 25 জন যদি সভাতে না থাকে তাহলে সেই সভার কাজ শুরু করা যাবে না বা সেটাকে কন্টিনিউ করা যাবে না। সেই কথাই এই 100 নম্বর ধারাতে বলা আছে।